সবাই একটু মিউট করে নেন, হ্যাঁ। শুরু হয়েছে কিনা আমি বুঝতে পারছি না অবশ্য। লাইভ একটু 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 সবাই একটু মিউট করেন, সবাই মিউট করে নেন, নয়েজ আসতেছে। আমি আসলে বুঝতে পারছি না যে চলছে কিনা। আচ্ছা, হয়তো বা চলছে ধরে নিলাম। এক- একটু আমাকে কয়েক সেকেন্ড সময় দিতে হবে। আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আমাদের হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস পেজ পরিবারের পক্ষ থেকে। আপনারা সবাই জানেন আমাদের একই সাথে হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে। আমরা সাপ্তাহিক আলোচনা করি। প্রতি সপ্তাহে আমাদের বিষয়ভিত্তিক আলোচনা থাকে, এক এক দিন এক একটা মেডিসিনের উপরে আলোচনা থাকে। এই আলোচনাগুলো একই সাথে আমাদের ফেসবুক লাইভে প্রচার হয় এবং এর সাথে এরপরে ইউটিউবে আমরা এটা আপলোড করি। তো সবাই আমাদের অনুষ্ঠানের সাথে যারা আছেন, যারা ভিতরে আছেন এবং যারা বাইরে থেকে দেখবেন, তারা সবাই তাদের আপনাদের ভালো লাগা না লাগা, ইচ্ছা অনিচ্ছার কথা আমাদেরকে জানাবেন। প্রোগ্রাম কেমন লাগতেছে এবং কোনগুলো সংশোধন করা দরকার, কিভাবে করলে ভালো হয়, কোনটা সমস্যা আছে, এই কথাগুলো আমাদেরকে জানালে আমরা উপকৃত হব। আহ, তো আজকের আলোচনার বিষয় হচ্ছে নেজা। নেজা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, নেজা দেখা যাচ্ছে। এটা হচ্ছে নেজার আরেকটা নাম হচ্ছে কোবরা। আমরা দুই নামেই এটাকে হচ্ছে জানি, নেজা এবং কোবরা দুইটাই। এখন এটা যদি আমরা আমরা সাপ তো দেখতে পাচ্ছি, সাপের যদি আমরা ব্যাক সাইডটা দেখি, ব্যাক সাইডটা অনেকটা এইরকম। এরপরে আমি আসি হচ্ছে সাপ আসলে সাপের সাপের বিষ দিয়ে কতগুলো হোমিওপ্যাথিক ওষুধ আছে সেই বিষয়ে আমরা যদি দেখতে, আমরা মনে হয় স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে আমাদের 60টা মেডিসিন আছে যেটা সাপের বিষ দ্বারা তৈরি। স্কিন কি দেখা যায়? আব্দুল মোতালেব ভাই, কোনো সমস্যা আছে দেখতে? সমস্যা নাই। আমরা আমরা দেখতে পাচ্ছি আহ, ক্রমিক অনুসারে সাজানো আছে। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি ল্যাকেসিসকে, ল্যাকেসিস, এরপরে কর্টিলাস হরিডাস, এরপরে কর্টিলাস ক্যানভা ক্যান ক্যাসভালেসা। আমি যদি তা হচ্ছে তারপরে আসি হচ্ছে বোথ থোবরস ল্যাসি ল্যাসিওনাটা, তারপর আছে ইলাপস কোরোলিসাস, তারপর আছে নেজা, এরপর আছে ভিপেরা টরবা। তো সাধারণত এই সাপের বিষের মধ্যে আমরা এই সবগুলোর সাথে অত পরিচিত না। আমরা মূলত তিনটে মেডিসিনকে বেশি পাই, তিনটে মেডিসিনকে বেশি পাই। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে ল্যাকেসিস, ল্যাকেসিস নাম্বার ওয়ান মেডিসিন, এতে কোনো সন্দেহ নাই। আমরা জানি হেরিংয়ের অবদানের কথা, এবং অন্য মনীষীরা কি বলেছেন, যে ডাক্তার হেরিং যদি সারা জীবনে কোনো কিছু আবিষ্কার নাও করতো, শুধু যদি ল্যাকেসিস আবিষ্কার করতো, তারপরে তার অবদান আসলে আহ, শেষ করার মতো না, বলে শেষ করার মতো না। এরপরে আমাদের একই রকম আরো একটা সাপের বিষ হচ্ছে ক্রোটিলাস হরিডাস। আমরা জানি এই মেডিসিনগুলো কত আমাদের ব্যবহার। এরপরে আমার আমার মতে এরপরে 3 নম্বরে আসে নেজা, নেজা বা কোবরা।
মানে যদি আমি গুরুত্ব অনুযায়ী 1 2 3 এভাবে মার্ক করি, তাহলে আমরা ল্যাকিসিসকে আগে পাবো, তারপরে পাবো ক্রোটিলাসকে, এরপরে পাবো ক্রোটিলাস হরিডাসকে, এরপরে পাবো নেজাকে। নেজার যে আপনার হচ্ছে প্রয়োগ ক্ষেত্র, এটা নেজা হচ্ছে স্টোকেন, ডাক্তার স্টোকেন প্রথম হচ্ছে নেজাকে পরীক্ষা করেন। এরপরে আরো অন্যান্য অনেক ডাক্তাররা এটাকে পরীক্ষা করেছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটার নিম্ন শক্তি ব্যবহার করা হয়েছে। আমরা যদি এখানে দেখি যে নেজা মূলত নেজার যে হচ্ছে কার্যকারী ক্ষমতা আমরা এই তিনটে ক্ষেত্রে বা তিনটে জায়গায় অধিক সবচেয়ে বেশি দেখতে পাই। হার্ট, তারপরে শ্বাসতন্ত্র, তারপরে নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র, এই তিনটের উপরে আমরা নেজাকে বেশি কাজ করতে দেখতে পাবো। যেহেতু মানে ছোট মেডিসিন, সেই জন্য আমি আলোচনাটা এইভাবে করছি যে আমি সাধারণত এরকম করি না কোনটা কার উপরে কোন শরীরের কোন অংশের উপরে কাজ করে, এভাবে করি না। কিন্তু এই মেডিসিনটা ছোট, তো এই জন্যে এটা এইভাবে করা যেন বুঝতে সহজ হয়, সেই জন্য। এরপরে আমরা চলে আসি রোগের কথা, যেটা আমি কখনো বলি না, আমার একদম আমি বলি না কখনো কোন কোন রোগে সাধারণত নেজা ব্যবহার হয়। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাঞ্জিলা পেস্টিরিস, হাঁপানি, ডিসমোনেরিয়া, হে ফিভার, মাথা ব্যথা, হৃদরোগ, গলনালী সংকীর্ণতা ও আক্ষেপ, ওভারি ডিজিজ, প্লেগ, মেরুদণ্ডের প্রদাহ, গলা ব্যথা। এর সাথে শুধু শুধু এটাই যে আছে তা না, আরও কিছু হচ্ছে, আরও অনেক কিছু কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে আমরা নেজার মধ্যে পাবো, যেগুলোতে তার কাজ আছে। সেই বিষয়গুলো আমরা আসবো ইনশাল্লাহ। আমরা এই পর্যায়ে যদি নেজাকে সহজভাবে বুঝতে হয়, তাহলে এর যে হচ্ছে এর আগের একটা স্টোরি আছে, সেই স্টোরিটা কিছুটা যদি বুঝি আমরা, তাহলে আমাদের বুঝতে একটু সহজ হবে যে হচ্ছে নেজার কার্যকারিতা কেমনভাবে প্রকাশ পায় বা কি কি মানে হচ্ছে কোথায় কোথায় প্রকাশ পায়, এই বিষয়টা আমরা দেখতে পাবো। এই নেজার দুইজন গবেষক এই নেজা সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন, সেটা হচ্ছে সেরেবেরাম ও হচ্ছে মেডুলা। সেরেবেরাম ও মেডুলা, ইনারা দুইজন একটা গবেষণার একটা পরীক্ষার কিছু ফল দিয়েছে, সেটা আমরা এখন শুনি। একটা একটা যুবক, তিনি যে কোবরা সাপে কামড়ানো একটা ইঁদুরের ল্যাবরেটরিতে একটা ইঁদুরের খাল ছাড়াচ্ছিলেন, মানে চামড়া আলাদা করতেছিলেন মাংস থেকে গবেষণার কাজের জন্য। এই সময় অসাবধানতা বশত তার আগে তার নখে এক জায়গায় একটু ক্ষত হয়ে যায়, এবং তখন যখন সে ওই যে ছুরি দিয়ে চামড়া ছড়াচ্ছিল, ওই বিষটা ওখান থেকে নখ দিয়ে তার হচ্ছে শরীরে প্রবেশ করে। তো উনি বলছেন যে আমি এই কাজটা করার পরে হাঁটতে হাঁটতে শুরু করলাম। প্রায় 100 গজ যাওয়ার পরে আমার হঠাৎ মনে হলো যে আমাকে কেউ পেছন দিক থেকে আমার কাঁধে এবং মাথায় প্রচণ্ড জোরে জোরে ঘুষি মারছে এবং আমি ব্যথা অনুভব করছি। এরপরে আমার মনে হলো যে আমার হৃৎপিণ্ডের মধ্যে একটা ইস্ত্রি এপার থেকে ওপাশে ঢুকাই দেওয়া হলো। গরম তাতানো যে আয়রনগুলা, সেটা এই পাশ থেকে ওই পাশে দিয়ে দেওয়া হলো। এরপরে তিনি অনুভব করলেন তার বুকের মধ্যে বেশ অনেকটা ভার বোধ, এবং হচ্ছে তার মাথা, এগুলো হাত পা এগুলো গরম হয়ে যেতে লাগলো। এরপরে তিনি বলছেন যে মনে হচ্ছে যে আমার বুকের উপরে শক্ত কিছু চাপানো আছে, প্রায় 100 কেজি ওজনের কোনো কিছু আমার বুককে চাপে ধরেছে, এবং আমার গায়ের রং সবুজের মতো হয়ে গেল। যখন এইরকম যখন অবস্থায়, তখন সে মাথা ঘুরে একটা ওষুধ তৈরির হচ্ছে দোকানে পড়ে যায়। সেখানে তাকে কিছু অ্যামোনিয়াম গ্যাস হচ্ছে গ্রহণ করানো হয়। অ্যামোনিয়াম গ্যাস গ্রহণ করার পরে কিছুটা সুস্থ অনুভব করে। এরপরে সে আরেকটু হেঁটে তার বন্ধুর বাসায় যায়। তার বন্ধুর বাসায় যাওয়ার পরে সে সেখানে 4 গ্লাস
ব্রেন্ডি মদ, যেটা আর কি ব্রেন্ডি মদ, সেটা হচ্ছে পান করে। এই ব্রেন্ডি মদ পান করার পরে সে হেঁটে তার নিজের বাড়িতে যাওয়ার মতো অবস্থাতে আসে, এবং বাসায় যাওয়ার পরেই সে দেখছে তার নখের নিচে প্রচণ্ড ব্যথা অনুভব করতেছে, এবং এই ব্যথাটা হাতের উপর দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে। তো এইটা একটা হচ্ছে আহ, গল্প, মানে স্টোরি ছিল। এরকম স্টোরি আমরা যখন শুনি তখন হচ্ছে বুঝতে একটু সহজ হয়। যেমন আমি এর আগে অনেক অনেক আগের বার নেজার কথা যখন বলেছি, তখন নেজার কিছু গল্প আছে, সরি, ল্যাকেসিস, ল্যাকেসিসের কিছু গল্প আছে। সেই সরাককু সাপ ধরতে যাওয়া, সেই বিষ সংগ্রহ করা, সেই বিষক্রিয়াতে হচ্ছে পরীক্ষকের কি অবস্থা, তার বইয়ের বর্ণনা, এই বিষয়গুলো বুঝলে আমাদের ওষুধটাকে ভালোভাবে চিনতে খুব সহজ হয় বলে আমি মনে করি। এখন আমি জানি না এটাতে আপনাদের কি মনোভাব, তবে এটা আমার মনে হয়, সেজন্য আমি এভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। তার মানে এই না যে আপনাদের চাইতে আমি ভালো বুঝি, আমি যতটুকু বুঝি সেই অনুযায়ী আমি আর কি চেষ্টা করলাম। আমি আবারও রোগলিপিতে যাব। এটা এটা বললাম হচ্ছে একটা গবেষণা, থিসিসের যে করার পরে যে অবস্থা হয়েছিল সেটার একটা আহ, হচ্ছে আপনাদের রেজাল্ট দিলাম যে কি কি অবস্থা হচ্ছিল। আমি এখন ঘটক সাহেবের একটা কেস শেয়ার করার পরে তারপরে লক্ষণের দিকে যাব। এর আগে ঘটক সাহেবের কেসটা শেয়ার করলে আমার মনে হয় যে বুঝতে একটু সহজ হবে, যে উনি তো ওনার বর্ণনা খুব সুন্দর হয়, আহ, এবং প্রত্যেকটা সিমটম পার্ট টু পার্ট বোঝা যায়, সেজন্য আর কি। আমার কথা বলাতে ছবিতে কোথাও কোনো সমস্যা আছে কি, ঠিকঠাক আছে না কোনো প্রবলেম? যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমাকে জানাবেন। কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমরা আহ, ডাক্তার ঘটক সাহেবের একটা রুগীলিপি পড়ি। রুগীলিপিটা যদি পড়ি আমরা অনেক অনেক, এবং কিভাবে নেজার রুগীতে পরিণত হয় এই বিষয়টা আমরা দেখতে পাবো। ডাক্তার ঘটক সাহেব বলছেন যে সুরেশ নামের একটা 35-36 বছরের লোক, তিনি তার চিকিৎসাধীন আসার আগে 1921 সালে তিনার হচ্ছে হঠাৎ ঘুম থেকে ওঠার পরে তার মনে হয় যে তার মাজা থেকে ব্যথা পায়ের পাতা পর্যন্ত, এবং এই ব্যথা খুব জড়ালো না হলেও ও তার চলাফেরা করতে সমস্যা হচ্ছে। সে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আস্তে আস্তে নিজেকে হচ্ছে তৈরি করে তারপরে হচ্ছে আপনার শয্যা থেকে নিচে নামলো। এই অবস্থায় তিনি প্রথম কয়েকদিন খেয়াল করেননি, তেমন একটা গুরুত্ব দেননি। তার কিছুদিন পরে যখন মাঝে মাঝে এই অবস্থা যখন চলতেছিল, তখন তিনি মনে করলেন যে আসলে এখন আর চুপ করে থাকা ঠিক না, আমাকে চিকিৎসা নিতে হবে। আমি সংক্ষেপে বলতেছি, অনেক বড় রোগীলিপি, আমি অত বড় রোগীলিপিতে যাচ্ছি না। তো এরপরে তিনি করলেন কি, তিনি একজন এলোপ্যাথি চিকিৎসকের হচ্ছে সরি একজন কবিরাজের শরণাপন্ন হলেন। কবিরাজ মহাশয় তাকে 2টা ঔষধ এবং একটা তেল দিলেন। কি ওষুধ ছিল কি তেল ছিল এটা কেউ জানে না। তো এটা ব্যবহার করে পরে তিনি কিছুদিন ভালো থাকলেন। কিছুদিন ভালো থাকার পরে আবারও দেখা যায় যে তার সেই সমস্যাগুলো হচ্ছে আপনার আহ, শুরু হতে থাকে। তখন তিনি 3-4 জন এলোপ্যাথি ডাক্তারকে দেখান, এবং 2-3 বছর যাবৎ ইনজেকশন করার প্রায়, সরি 2-3 বছর না, প্রায় 100টা ইনজেকশন করার পরে তার ওই ব্যথা, যে বাত, ওটা ওটা তো মূলত বাত ব্যথা, তার যে সাইকোটিক দোষের যে বাত ব্যথা, সেই বাত ব্যথাটা চলে যায়। আর তখন তিনি স্বাভাবিক জীবনযাপন করেন। এই অবস্থায় তিনি 2-3 বছর অতিবাহিত করেন। 2-3 বছর যাওয়ার পরে তার মনে হয় প্রথমে তার বুকটা ভার ভার লাগে। তখন তিনি তারপরে দেখা যায় যে মাঝে মাঝে বুকে ব্যথা করে, যন্ত্রণা করে, বুক অতিরিক্ত ধড়ফড় করে, এমনকি হচ্ছে একটু চলাফেরা করলে, একটু কথা বললে তখনই বেশি হয়ে যায়, আরো বেশি হয়ে যায়। এইভাবে হচ্ছে আপনার আহ, তারপরে হয় কি, সূচ ফুটানোর একটা ব্যথা, এবং আস্তে আস্তে তিনি এক সময় কর্মক্ষমতা হারায় ফেলতেছিলেন। মানে এত বেশি হয়েছে যে তার চলাই মুশকিল হয়ে গেছে। তখন তিনি ডাক্তার হচ্ছে
নীলমণি ঘটকের শরণাপন্ন হন। এই অবস্থাতে তাকে তার হচ্ছে যে বাত চাপা পড়া পরে এই জন্য এটা এরকম হয়েছে বলে তাকে প্রথমত সালফার দেওয়া হয়। সালফার কয়েক শক্তি দেওয়ার পরে কোনো রেজাল্ট না আসাতে নেজা দেওয়া হয়। তো এর মধ্যে রুগীকে বোঝানো হয় যে আপনার কিন্তু বাত ব্যথা যখন ফেরত আসবে তখনই আপনার হচ্ছে এই হৃদরোগগুলো আহ, আপনার রিমুভ হওয়া সম্ভব, আদারওয়াইজ এটা ভালো হবে না। তখন তিনি মনে করতে, তখন তিনি ডাক্তারের সাথে আলোচনা করার পরে এক পর্যায়ে বলছেন যে আগে এটা ভালো হোক, তারপরে বাত ব্যথা যখন ফেরত আসবে তখন সেটা দেখা যাবে, তখন তো আপনি তার চিকিৎসা দিবেনই। বলছে যে হ্যাঁ অবশ্যই, তাহলে ঠিক আছে। এরপরে তাকে যখন নেজা দেয়া হলো তখন তিনি আহ, নেজা 200 এবং 1 এম শক্তিতে দেওয়া হয়েছে, এবং দেওয়ার পরে তিনি আস্তে আস্তে বুকের বিষয় যতটুকু কমতেছিল ততটুকুই তার বাতের যে ব্যথা, তার যে আগের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো বেশি হতে লাগলো। এক পর্যায়ে আগের ব্যথা চরম আকার ধারণ করলো এবং বুকের সমস্যা আর থাকলো না। এবং তারপরে তার লক্ষণ অনুযায়ী তাকে থুজা এবং মেডোরিনাম দ্বারা চিকিৎসা করার পর তিনি সম্পূর্ণ আরোগ্য হন। এখানে আমার মেসেজটা হচ্ছে এটা, বা যে দেখেন এই বাত রোগ চাপা পড়ার পরে যে অপচিকিৎসাগুলো হয় সেই সেভাবে চাপা পড়ার পরে কিভাবে একটা মানুষ হৃদরোগে আক্রান্ত হয়, এবং এটা সচরাচর বেশি হয়, এই ক্ষেত্রটা আমরা বেশি দেখতে পাই। আবার এই নেজাল লক্ষণের অন্যতম একটা বিষয় হচ্ছে যে এর সাথে কাশি থাকে, হৃৎপিণ্ডের দুর্বলতা, কার্ডিয়াক কাশি যেটা, মানে হৃৎপিণ্ডের দুর্বলতা জনিত কাশি, মানে এই কাশিটা প্রচণ্ড কাশি, এবং এটা মূলত হৃৎপিণ্ডের যে দুর্বলতা সেই দুর্বলতার জন্যে এই কাশিগুলা হইতে হয়। তো ইন্ডিয়ান আইটা ডাক্তার ডাক্তার মজুমদার তার কিছু হচ্ছে আহ, দু একটা রুগী লিপি আছে, ছোট, কিন্তু হচ্ছে শেয়ার করা দরকার। এই জন্য আমরা ক্ষেত্রগুলো বুঝতে পারবো, প্রয়োগ ক্ষেত্র, যে কোন কোন ক্ষেত্র কোন কোন অবস্থাতে প্রয়োগ করা যায় এবং সেখান থেকে রেজাল্টগুলো কেমন আসে। ছোট মেডিসিন তো, প্রয়োগ ক্ষেত্রগুলো এই আমি দেখছি যে হচ্ছে আমাদের স্যার হচ্ছে ডাক্তার রাতুল স্যার যেভাবে যেই কথাটা বললেন না, যে অনেক পড়ার পরে চোখে ক্ষত হওয়ার পরে তিনি টের পাইছেন যে সব বই আসলে পড়তে নেই, সব বই পড়তে হয় না। তেমনি ভাবে আমরা আলহামদুলিল্লাহ আমরা আমরা হয়তো বা তার মতো পড়াশোনা করে নিও, চোখ নষ্ট করার আগেই বুঝতে পারছি যে সবার বই পড়তে হয় না, সবার জিনিস নিতে হয় না, আর সব কথা শুনতেও হয় না। তো যাই হোক, অবশ্য স্যারদের এগুলো স্যারদেরই অবদান, তাদের লিখনি দ্বারাই আমরা তো বুঝতে পারছি যে সবার বই পড়তে হয় না, সবার লেখনীকে একইভাবে মূল্যায়ন করা যায় না। তো এই জন্য এই কথাগুলো আমি এটা কেন বলছি, ডাক্তার ক্লার্কের রোগীলিপি যদি আপনি দেখেন, ডাক্তার ক্লার্কের যদি দেখেন, অবাক হওয়ার মতো মনে হয় যে এই ক্ষেত্রে এটা কিভাবে ব্যবহার হলো, উনি কোত্থেকে ব্যবহার করলেন। তারা সিমটমগুলোকে যেভাবে উপলব্ধি করছেন, আমরা যে তথাকথিত কিছু একদম সস্তা মার্কা বই পড়ার কারণে আমাদের মানে উপলব্ধিটা ওই পর্যায়ে থাকে না। এই জন্য আমরা আসলে ভালো বুঝতে পারি না যে কোন মেডিসিনগুলো কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হইতে পারে। তো এই সস্তা বইগুলো না পড়ে একটু ভালো বই পড়তে হবে। যা হোক, আমরা এখন মূল বিষয়ে আসি। মূল বিষয় হচ্ছে ডাক্তার মজুমদারের একটা রোগীলিপির কথা বলছেন, মানে কোকার উপরে মজুমদারের অনেক অবদান, সেজন্য ডক্টর মজুমদারের রোগীলিপি আমি আর কি পড়ছি। তো ডাক্তার মজুমদারের একটা রোগীলিপি বলছে তিনি, যে যুবতী একটা মহিলা হচ্ছে হঠাৎ হৃদরোগে আক্রান্ত। এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে নিই, নেজার কিন্তু আহ, হঠাৎ যে হৃদরোগগুলো হয়, রোগ থেকে তরুণ রোগের পরে হৃদরোগ আক্রান্ত হয়, হঠাৎ যে আক্রান্ত হয়, এগুলোর ক্ষেত্রেও নেজা খুবই ভালো, ক্রনিকের ক্ষেত্রেও ভালো। মানে অনেক সময় হঠাৎ একটা তরুণ রোগ থেকে কিডনি সমস্যা হয় যেমন, তেমনি হঠাৎ একটা তরুণ রোগের পর থেকে আমরা হার্টের রোগও দেখতে পাই। এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি আমি, তরুণ রোগ থেকেই অনেক সময় ক্রনিক ডিজিজ হয়। যেমন জন ইয়া হচ্ছে সরি, কি বসন্ত, বসন্ত একটা তরুণ রোগ, অ্যাকুইট ডিজিজ, কিন্তু ফল কি, ফল হচ্ছে সাইকোসিস, ক্রনিক অবস্থায় চলে যায়। তো এই রকম আর কি, অনেক সময় ছোট অসুখ থেকে, সাধারণ অসুখ থেকে অনেক বড় অসুখ হয়ে যায়। তো
তো মজুমদারের রোগীলিপির কথা বলছিলাম, ডাক্তার মজুমদার উনি বলছেন যে হঠাৎ একটা যুবতী মহিলা হঠাৎ হৃদরোগে আক্রান্ত, বুকে চাপ বোধ করছে, শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধের মতো উপক্রম। আমি যেগুলো বলছি এগুলো একদম ডাইরেক্ট এই নেজারের লক্ষণও এরকমই। নেজারের লক্ষণ হচ্ছে হঠাৎ বুক চেপে ধরা, গলানো কণ্ঠ, মানে গলা চেপে ধরা, একদম শ্বাস প্রশ্বাস নিতেই পারে না, নিতেই পারছে না, এমনকি মানে তার রক্ত শূন্য অবস্থা, দেখে বোঝা যায় যে তার শরীরে রক্ত শূন্যতা হয় কেন আমরা এটাও জানি। হার্টের যখন সমস্যা হয় তখন রক্ত আর মানুষের চেহারা স্বাভাবিক থাকে না, তখন নীল হয়, সবুজ হয়, কালো হয়, এক একজনের এক এক রকম, কারণ হার্ট ভালো করে পাম্প করতে পারে না রক্ত, তখন এই সমস্যাগুলো আমরা দেখতে পাই। তো তার রক্ত শূন্যতার একটা অবস্থা দেখতে পাচ্ছিল, তিনি কথা বলতে অক্ষম, কথা বলতেও পারছিল না। এই সময় এরকম অবস্থা, একদম মুমূর্ষু অবস্থায় ডাক্তার মজুমদার তাকে নেজার একটা ডোজ প্রয়োগ করলেন রাত্রিবেলাতে। রোগীটা রাত্রিবেলা আসছে, সকালবেলাতে রোগী আসে উচ্চ উচ্চ স্বরে তাকে সম্বোধন করছেন, যেমন আমরা সালাম দিই, হ্যালো বলি, হাই বলি, দিয়ে সম্বোধন করি। বলে তিনি ডাক্তারকে বলছেন মজার কথা, ডাক্তারকে বলছে, ডাক্তার তুমি গত রাতে আমাকে একটা বিষ খাইয়েছিলে। তো এটা অবশ্য মানে এই জন্য বললাম যে এই এই রুগীটাই কথা বলার মানে তার মানে ইয়ে ছিল না, ক্ষমতা ছিল না। সেই রুগীটাই সকালবেলা তাকে বলছে, ডাক্তার তুমি গত রাত্রে আমাকে একটা বিষ দিয়েছিলে। মানে কি ওষুধ প্রয়োগ করা হয়েছিল সেটা তিনি জানে, তাই জন্য বলছে, তাকে নেজা দেওয়া হয়েছিল, সেই জন্য বলছে তুমি একটা বিষ দিয়েছিলে আমাকে। তো আমরা কলেরার চরম অবস্থাতেও নেজাকে পেতে পারি। শ্বাস প্রশ্বাসের নারী শূন্য নারী, হাতের পালস পাওয়া যায় না, শ্বাস প্রশ্বাস বন্ধের অবস্থা, এরকম ক্ষেত্রেও আমরা হচ্ছে নেজার ব্যবহার করতে পারি। তো আমরা নেজার বিষয় কিছুটা অবগত হলাম। এখন নেজার যে মূল লক্ষণগুলা, সেই মূল লক্ষণগুলোর দিকে আমরা যদি যাই, তাহলে আরো কিছু রোগ লক্ষণের কথা বলি আমি। উচ্চ রক্তচাপ, হৃৎপিণ্ডের বিবর্ধন, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া, এবং হৃৎপিণ্ডজনিত দুরারোগ্য, কাশি, হাঁপানি প্রভৃতি, মানে হাঁপানি, এই রোগগুলোর জন্য নেজা খুবই ভালো একটা মেডিসিন। আর জন্মগত ফুটা হলে কি হয়, কিভাবে চিকিৎসা দিতে হয়, এটা আপনারা যারা হচ্ছে প্রোগ্রামে আমাদের আব্দুল মোতালেব স্যারের বক্তব্য শুনেছেন তারা খুব ভালো বুঝতে পারবেন। আর যারা শুনতে পাননি তাদের জন্য সুসংবাদ আছে। আর আমাদের ভিডিওর এডিটের কাজ চলতেছে, আমি করছি না, আমার ভাগ্না করছে। যেটা এডিট সম্পূর্ণ হয়ে যাবে ধারাবাহিকভাবে সেই ভিডিওগুলো দেওয়া হবে। তবে আশা করা যায় সর্বপ্রথম, যেহেতু মোতালেব স্যারের আলোচনা আছে, মোতালেব স্যারের আলোচনা প্রথমে আসবে। সেই ক্ষেত্রে আপনার গর্ভ অবস্থায় হচ্ছে চিকিৎসা করণীয় এবং চিকিৎসা আদৌ প্রয়োজন কিনা, কোন কোন ক্ষেত্রে প্রয়োজন, এই বিষয়গুলো আপনারা শুনে নিতে পারবেন মোতালেব ভাইয়ের আলোচনা থেকে। তো আমরা বলছিলাম হচ্ছে আমাকে আসলে কি করতে হয়, কথা বলতে বলতে অনেক কিছু ঠিক করতে হয়, এবং হচ্ছে আমাকে একই সাথে অনেকগুলা ট্যাব মানে ওপেন থাকে ল্যাপটপে, এবং সেগুলো কখনো কোনোটা কমাতে হয়, কখনো বাড়াতে হয়, এরকম মেলা কাজ থাকে। সেজন্য আর মাঝে মাঝে একটু মানে সময়ের দরকার হয়। এখন যেমন মানে আবার কথা বলতে বলতে যখন ভয়েস একটু বেশি হয়ে যায় তখন অটোমেটিক কমে যায়, তো পরে যখন স্লো হয়ে যায় তখন আর সাউন্ড আরো কমে যায়, সেজন্য আবার মাঝে মাঝে বাড়াইতে হয়। এই কাজগুলো আমাকে মাঝে মাঝেই করতে হয়। দ্রুত দ্রুত ভিডিও, জি ভাই, দ্রুত ভিডিও চাই, আমিও চাই দ্রুতই, কিন্তু কাজ সম্পূর্ণ না হলে তার পাওয়া যাবে না। কাজের বিষয় আছে, আমি এ বিষয়ে কথা বলছি আমার এটা শেষে আমি আহ, হচ্ছে এই সেমিনার বিষয়ে আমরা কথা বলবো, অনলাইনেই বলবো ইনশাল্লাহ। মানে লাইভ চলাকালীন সময় আমরা সেমিনার বিষয়ে কথা বলবো। যাই হোক, আমরা বলছিলাম যে হচ্ছে কোন কোন ক্ষেত্রগুলোতে ব্যবহার হয়। তো এখন আর আমরা কিছু লক্ষণের দিকে যাই। লক্ষণগুলো হচ্ছে অত্যন্ত অবসন্ন ভাব এবং মৃত্যু ভয়, একা থাকলে মৃত্যু ভয় দেখা যায়। আরেকটা মজার বিষয় হচ্ছে এই রোগীর যেমন একা থাকলে মৃত্যু ভয় আছে, তেমনি আবার আত্মহত্যা করার প্রবণতাও খুব বেশি। এর যাবতীয় চিন্তা ভাবনা হৃদযন্ত্রকে কেন্দ্র করে, মানে মনটা তার সবসময় হৃৎপিণ্ডের উপরেই পড়ে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ আর কি।
মাথায় অনেক সময় শূন্যতা বোধ আমরা দেখতে পাই। হাত পায়ের হচ্ছে এইটা মহিলাদের হচ্ছে আমি বলছি এই কথাগুলো, আমি আসতেছি ধারাবাহিকভাবে বলবো ইনশাল্লাহ। আমি আগে মূল লক্ষণের দিকে যাই, তারপরে আমি বলছি যে আমরা এবার এবার হচ্ছে মানসিক লক্ষণের দিকে যাই। মানসিক লক্ষণ বিষয় দু একটা কথা বলি। মানসিক লক্ষণ খুব বেশি নেই, অল্প যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করি। মানসিক অবসন্নতা, মনোবল হারিয়ে ফেলে, মৃত্যু ভয়, আশাশূন্য, জীবনের আশা একদম পরিত্যাগ করে, এবং আহ, কিছুটা বিরক্ত, অনেক সময় একটু বিরক্ত হয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। আত্মহত্যার যে প্রবণতা সেটা মূলত বিরক্তির পরে দেখা যায়, এবং অল্পতেই তার ভিতরে বিরক্তি ভাবটা বেশি আসে। আমরা জানি মানুষ অসুস্থ হলে তার বিরক্তি ভাবটা বেশি থাকে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো তারপরে তারপরে একটা জিনিস হচ্ছে দেখা যায়, হ্যাঁ যেটা বললাম যে এরা অল্প একটুতেই এবং বক্তি কোথাও কোনো কিছু প্রেজেন্টেশন করার আগে এবং সময় বুক ধরপড়ির একটা বিষয় আমরা দেখতে পাই। এবং উত্তেজিত যখন হয় তখন, যখন রাগ বেশি হয়ে যায়, অল্পতে যখন উত্তেজিত হয় তখন শরীরে একটা প্রচণ্ড কাঁপুনি আসে, শরীরটা থরথর করে কাঁপতে থাকে। এরকম বাহির থেকে অনেক সময় কাঁপুনি আসে না, দেখা যায় না, বোঝা যায় না, অনেক সময় মনে হয় ভিতর থেকে কাঁপছে। তো এই কাঁপুনিটা বাহ্যিকভাবে দেখতে পাওয়ার মতো। এর মানসিক লক্ষণগুলা খোলা হাওয়াতে যখন একটু বেড়ায়, তখন চলাফেরা করে, তখন বেশ মানে সুস্থ অনুভব করে। প্রক্ষান্তরে আরেকটা কথা বলি, সাপের বিষগুলার অনেকগুলো লক্ষণ একই রকম থাকে। নেজার, ক্রোটেলাস, ল্যাকেসিস, এই বিষয়গুলো অনেকটাই একরকম। কোনগুলো একরকম? ঘুমের পরে বৃদ্ধি, তিনটার বিষয় একই রকম, সেম একই রকম। ঘুমের পরে বৃদ্ধি, বাম দিকে বৃদ্ধি। নেজা, ল্যাকেসিস, ক্রোটেলাসের ডান দিকে বৃদ্ধি। ওই ওই ওষুধগুলোতে সেপটিক একটা বিষয় থাকে, রক্ত প্রবণতা একটা থাকে। নেজাতে কোনো রক্ত প্রবণতা থাকে না। নেজার কোনো দিক দিয়ে রক্ত প্রবাহিত হয় না। রক্ত জাতীয় কোনো লক্ষণ নেজাতে আমরা পাই না। আরেকটা জিনিস একই সাথে আরেকটা মানে সাপ জাতীয় ওষুধগুলোর আরেকটা বিশেষ গুণ হচ্ছে, এরা এই যে উপরের কলারটা টাইট করে পড়তে, মানে যে বোতামটা আটকাইতে পারে না, আটো সাটো জিনিস পড়তে পারে না। সাধারণত সাপ গলার কাছে একটু দুর্বল বেশি হয়, আমরা সবাই জানি। সেই লক্ষণটা আমরা নেজাতেও দেখতে পাবো, যে পোশাক আশাক খুলে রাখতে চায়, বুকটা ফাঁকা করে দিতে চায়, কোনো কিছু স্পর্শ সহ্য করতে পারে না। সেম লক্ষণটা আমরা নেজার মধ্যে পাবো। এবং গলা আটকিয়ে দেওয়ার মতো একটা অনুভূতি, দম বন্ধ হওয়ার মতো একটা অনুভূতি, যে অনুভূতিটা সব সাপের বিষয় আছে, সেই অনুভূতিটা আমরা ল্যাকেসিসের মধ্যেও দেখতে পাবো। সরি, হচ্ছে নেজা বা কোবরার মধ্যেও আমরা সেম একই লক্ষণ দেখতে পাবো। অন্য সাপের বিষেরা যেমন ঠোঁটগুলাকে ভেজানোর চেষ্টা করে, তেমনি নেজাও তার ঠোঁটগুলোকে ভেজানোর চেষ্টা করে, কিন্তু নেজার বেশিরভাগ লক্ষণ হৃৎপিণ্ডকে কেন্দ্র করে হয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। যতগুলোই লক্ষণ আছে, ওভারি ডিজিজ বলেন, ইউটেরাস ডিজিজ বলেন, হচ্ছে মৃগী বলেন, যাই বলেন, যত কিছুই বলেন, সব কিছুর সাথে হৃৎপিণ্ডের একটা ডাইরেক্ট সম্পর্ক থাকবে। যদি মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা সব মানে থাকবেই, এটাই হয়, এটাই স্বাভাবিক আর কি। নেজার ক্ষেত্রে আমরা পাবই যে লক্ষণ যেমনটাই হোক, অসুখ যেমনটাই হোক, সেটা হৃৎপিণ্ডকে কেন্দ্র করে হবে। যেমন মেয়েদের ওভারির সমস্যা, মনে হবে ওভারিটাকে হৃৎপিণ্ডের সাথে একটা টাইট করে বাঁধা আছে। আমরা জানি টাইট করে বাঁধার আরো মেলা মেডিসিন আছে, যেমন হচ্ছে প্লাম্বাম মেট আছে, আরো আছে, কিন্তু ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা। যেমন এটার বাঁধার বিষয়টা কেমন, হৃৎপিণ্ড থেকে ওভারি পর্যন্ত টাইট করে। আর যদি হৃৎপিণ্ড জোরে মানে টাইট করে গরম কিছু, লোহার কিছু দ্বারা বাঁধে রাখছে মনে হয়, সেই ক্ষেত্রে মেডিসিন আবার ক্যাকটাস গেন্ডিয়া। তো এই সামান্য সামান্য কথায়, সামান্য সামান্য পার্থক্যে ওষুধের পার্থক্য হয়ে যায়। এই বিষয়গুলো আমাদের একটু গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বের সাথে লক্ষ্য রাখা উচিত। এরা একাকী থাকলে ভয় পায়, একাকী থাকলে ভয় পায়। বৃষ্টি বাদলের দিনে এদের উদ্বিগ্নতা একটু বেশি দেখা যায়। এরা কাল্পনিক সন্তানের বিষয়ে কিছু কাল্পনিক দুশ্চিন্তা থাকে, সেটা অনেক রকম হতে পারে। সেই বিষয়গুলা আমরা যদি সময় পাই আবার পরে আসছি।
মনের বিষয়ে আর কিছু কথা হচ্ছে, মনের হচ্ছে ঘূর্ণায়মান অবস্থা। মাথা যেমন ঘূর্ণায়মান অবস্থা, মনেরও তেমন ঘূর্ণায়মান অবস্থা। দুঃখিত এবং সিরিয়াসনেস, খুব সিরিয়াস, অস্থির, বিষণ্ণ, কল্পনা কল্পনাজনিত দুর্ভাগ্য, নিজেকে দুর্ভাগা মনে করে নিজের কল্পনার কারণে, আসলে রিয়েলি না, কিন্তু সে মনে 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 করে যে আমার দুর্ভাগ্য, আমার কপাল খারাপ, এবং এই কারণে সে খুব মন মরা থাকে, খুব অমনোযোগী হয়। এবং হচ্ছে মানসিক যখন বিকৃতি হয় তখন মাথাকে কুড়াল দ্বারা দুই ভাগ করতে চায়, এবং অনেক সময় যদি হাতের কাছে ধারালো কোনো জিনিস পায় সেই ক্ষেত্রে এরকম করতেও পারে, এরকম ক্ষেত্রেও দেখা যেতে পারে। এরা যৌন বিষয়েও বেশ হতাশা দেখা যায়, কর্মক্ষেত্রে অক্ষম, বোকা এবং বিশৃঙ্খল অনুভূতি হয়ে থাকে। প্রদাহজনিত হৃৎপিণ্ডের হচ্ছে আপনার নানান সমস্যার কথা আমি বললাম, তরুণ রোগের পরে যে হৃৎপিণ্ডের প্রদাহ হয় সেই বিষয়টা আমাদের। শরীর ঠান্ডা এবং হিমাঙ্গ অবস্থা, শরীর হাত পা ঠান্ডা কিন্তু মাথা মুখ গরম থাকে, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা আর কি। হৃৎপিণ্ডের হচ্ছে প্রখর উত্তেজনা, অল্পতেই বুক খুব ধরপড় করে, এমন ধরপড় করে হাঁটতে চলতে সমস্যা, একটু হাঁটতে যেন হাঁপায় যায়, অল্প একটু পরিশ্রম করলেই বুক ধরপড়ানি শুরু, একটু কথা বললে, একটু হাঁটলে বুক ধরপড়ানি শুরু, চলাফেরা খুবই মানে কষ্টকর। হৃৎপিণ্ডের ভিতরে সুচ ফুটানোর একটা অনুভূতির কথা আমি আগেও বলেছি, আবার সেই বিষয়টাও হচ্ছে আরেকবার বলে দিলাম। এরা ফু দিয়ে নিঃশ্বাস নিতে চায়, নিতে বাধ্য হয়, এরকম করে আর কি জোরে শ্বাস ফেলতে চায়, কারণ ভিতরে একটা সংকীর্ণ একটা অবস্থা আছে, সেই বিষয়গুলো আমরা দেখতে পাই। এদের ভিতরে বলছি আমি আগেই যে মৃত্যু ভয় আছে, বাতজনিত বিষয়গুলো তো আছেই। এরপরে আমার যে আলোচনাগুলা আছে সেগুলো হচ্ছে বিষয় মানে আলাদা আলাদা করে যে হচ্ছে আপনার পাট পাট করে হবে, সেটা অল্প, খুবই অল্প আলোচনা, বেশি না। আলোচনা হচ্ছে আমরা প্রথমে যদি মাথার দিকে যাই তাহলে সরি, আরেকটা লক্ষণের কথা আমার মনে হলো, আমি একটু বলে নিই। লক্ষণটা হচ্ছে এই নেজার একটা অন্যতম লক্ষণ, মানে অনুভূতি এরকম, মনে হয় স্ক্রু দিয়ে সবকিছু আটা আছে, মনে হয় মাথাটাকে স্ক্রু দিয়ে আটকানো আছে মাথা ব্যথার সময়, মনে হয় জরায়ুটাকে হৃৎপিণ্ডের সাথে কোনো কিছু দ্বারা স্ক্রু দ্বারা আটকানো আছে, মনে হয় ওভারের সাথে হৃৎপিণ্ডকে স্ক্রু দ্বারা আটকানো আছে। বেশিরভাগ লক্ষণই আমি আগেও বলেছি, এখন আবারও বলে দিই, বেশিরভাগ লক্ষণই, সব লক্ষণই বাম দিকে আমরা পাবো। ল্যাকেসিসের মতো আমরা এর লক্ষণগুলো বাম দিকে পাবো। আমরা জানি সব লক্ষণ যদি ঘুমের পরে বৃদ্ধি হয়, আরো লক্ষণ থাকে, যদি লেজার সাথে ল্যাকেসিসের সাথে মিল থাকে, যদি বিষয় ডান দিকে হয়, তখন আমরা অবশ্যই ক্রোটেলাসের কথা চিন্তা ভাবনা করি। যা হোক, এখন আমরা আসি মাথার বিষয়। আব্দুল মোতালেব ভাই, আমার কি কথায় বা ইয়েতে কোনো কিছুর কোনো সমস্যা আছে, বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? আচ্ছা, এরপরে আমরা মাথার বিষয়ে যদি আসি, তাহলে ওই যে বলছি নেদার সাপের বিষয়ের যে লক্ষণগুলা, ঘুমের পরেই এদের যাবতীয় লক্ষণে বৃদ্ধি পায়, এবং একটু পরে যখন হাঁটাচলা করে তখন মাথা ব্যথা সহ যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলোতে অনেকটাই উপশম বোধ করে। এদের ঠোঁট ফাটা ফাটা হয় এবং মুখ দিয়ে লালা গড়িয়ে পড়ে, মুখে ফেনা ফেনা থাকে, মুখের স্বাদ হচ্ছে বিকৃত। আমি এখন মুখের বিষয়ে বলতেছি, আগে আমার বলা উচিত ছিল, সরি, মুখ বিষয়ে বলতেছি। মুখ গহ্বরের যে বিষয়টা সেটা হচ্ছে ঠোঁট শুকনো ফাটা ফাটা থাকে, মুখ দিয়ে লালা গড়িয়ে পড়তে পড়তে দেখা যায়, মুখের মধ্যে মুখের ফেনা দেখা যায়, সাপের বিষয় যে বিষয়গুলো দেখা যায় অনেক সময়, মুখের স্বাদে বিকৃতি, সব জিনিসকে তিতো মনে করে, এবং মজার বিষয় হচ্ছে তিতো জিনিসকে মিষ্টি মনে করে। মজার বিষয় না, তৃতীয় জিনিসকে আবার মিষ্টি মনে করে। এরপরে পাকস্থলীয় উদর বিষয় আমরা আহারের ইচ্ছা সাধারণত কম থাকে, উত্তেজক পানীয়, ব্রেন্ডি আর কি, এগুলো বেশি পছন্দ করে, সন্ধ্যার দিকে মুখ শুকনো এবং পিপাসা বোধ করে। হৃৎপিণ্ডের কথা না বললেই নয়, আবারও রিপিট করতে হচ্ছে, কারণ যেহেতু মেডিসিনটা বলা যায় আমরা হৃৎপিণ্ড কেন্দ্রিকই, সেহেতু হৃৎপিণ্ডের কথাই আমাদের বারবার আসবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার।
এটা মনে রাখার জন্য এবং হচ্ছে কি বল প্র্যাকটিস করার জন্য আর কি। গলার ভিতরে সাঁটিয়ে যাওয়ার একটা অনুভূতি, দম বন্ধ করার অনুভূতি, একদম হৃৎপিণ্ড দুর্বলতা সহ শ্বাস নিতে পারে না, নিঃশ্বাস মনে হয় আটকে আটকে যাবে এরকম। সামান্য পরিশ্রমে বুক ধরফরানি, কাশি এবং শ্বাসকষ্ট দেখা যায়। কাশির সময় হাতের তালুতে ঘামের বিষয়টা আমরা দেখতে পাবো। গলার ভিতরে চুল থাকার একটা অনুভূতি, চুল আটকে আটকে আছে গলার ভিতরে, এরকম অনুভূতি সহ কাশি আমরা নেজাতে দেখতে পাবি। রুগী কোনো অবস্থাতেই, অবশ্যই কোনো অবস্থাতেই রুগী বাম দিকে শুতে পারবে না। রুগী বাম দিকে শুইলেই তার যাবতীয় যত লক্ষণ আছে সমস্ত কিছু বৃদ্ধি হয়। ডান দিকে শুইলে বেশ উপশম বোধ করে। আমি কার্ডিয়া অ্যাজমার কথা আগেই বলেছি, হৃৎপিণ্ডজনিত যে শ্বাসকষ্টটা হয় সেজন্য নেজা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে নেজা। হৃৎপিণ্ডজনিত যে শ্বাসকষ্ট, এটা নেজার উপরে কোনো, নেজা খুব শর্ট মেডিসিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। এগুলা মেডিসিন মানে কি বিশাল ব্যাপার। তারপরে অঙ্গ প্রত্যঙ্গের কথা যদি আমরা বলি, কোমরে এবং বুকের ঘরঘরানি, কোমরের ব্যথা এবং বুকের ঘরঘরানি আমরা হচ্ছে যখন রাতে শোয়ার অবস্থায় আমরা বৃদ্ধি দেখতে পাই। চর্মের ক্ষেত্রে যদি আমরা বলি, চামড়া মূলত হচ্ছে পুরাতন ক্ষত চিহ্ন, চামড়া যে পুরাতন ক্ষত থাকে সেই ক্ষত জায়গাতে চুলকানি আমরা দেখতে পাই। এরপরে আমরা হ্রাস বৃদ্ধির কথা বলবো। হ্রাস বৃদ্ধির কথা যদি আমরা আসি, বাম দিকে শয়নের পরে বৃদ্ধি, নিদ্রা ভঙ্গের পরে বৃদ্ধি, ঋতুস্রাবের পরে বৃদ্ধি, গাড়িতে চলাচল করলে বৃদ্ধি, মানসিক পরিশ্রমী বৃদ্ধি, শারীরিক পরিশ্রমী বৃদ্ধি, সামান্য নড়াচড়ার বৃদ্ধি, এমনকি কথা বললেও বৃদ্ধি আমরা হচ্ছে নেজাতে দেখতে পাই। এরপরে আরেকটা বৃদ্ধির কথা আমি আগেই বলেছি, কাপড়ের চাপে বা কোনো কিছু দ্বারা হচ্ছে কি বলে ওটাতে কাভারিং করা যখন থাকে তখন আমরা বৃদ্ধি দেখতে পাই। ঠান্ডা বাতাস সহ্য হয় না, কিন্তু খোলা, এবার এবার উপশমের কথা বলি। খোলা বাতাসে যখন ঘুরে বেড়ায় তখন এরা বেশ উপশম অনুভব করে, এবং হাঁচি যখন হয়, হাঁচি হলে বেশ শান্তি পায়। আর একটা মজার বিষয় সেটা হচ্ছে ধূমপানের পরে বেশ উপশম বোধ করে। হৃদরোগ সহ যাবতীয় রোগ ধূমপানের পরে বেশ উপশম বোধ করে। নেজার ক্রিয়ানাশক হচ্ছে ব্র্যান্ডি, যে মদটা আছে সেটা, অ্যালকোহল, লবণ, অ্যামোনিয়র। উল্লেখ্য হচ্ছে যখন সাপে কামড়ায় তখন যদি সম্ভব হয় সেই জায়গাটাকে কিভাবে রাখতে হয় আমরা জানি, তবে যদি কোনো অ্যালকোহল পাওয়া যায় তাহলে চেষ্টা করতে হবে মাঝে মাঝে তাকে 1 চামচ পরিমাণ অ্যালকোহল কিছুক্ষণ পর পর দেয়া। এতে সাপের যে হচ্ছে বিষের যে ক্রিয়া, সেই ক্রিয়াটা খুব তাড়াতাড়ি ফাস্ট হচ্ছে আপনার বর্ধিত হতে পারে না। সেজন্য উচিত হবে কিছুক্ষণ পর পর 1 চামচ করে অ্যালকোহল খাওয়ানো, যদি সম্ভব হয়, পাওয়া যদি যায় সেক্ষেত্রে আমরা অ্যালকোহল দিতে পারি। যে কোনো সাপের বিষের ক্ষেত্রে, যে কোনো সাপের বিষ অবশ্যই দ্রুত মেডিকেলে নিতে হবে। নিতে যাইতে সেই সময়টুকুর কথা বলছি, যাবে আর 1 চামচ করে অ্যালকোহল খাবে। এখন আমরা আরেকটা বিষয়ে আসি। হৃৎপিণ্ডের কথা যখন হচ্ছে তখন আমরা যে বিষয়গুলো আমাদের জানার দরকার সেটা হচ্ছে আমাদের বর্জনীয়, আমরা হৃৎপিণ্ডকে ভালো রাখার যে উপায়টা, এটা মেডিসিন সংক্রান্ত না, এটা হচ্ছে এমনিতেই আর কি, যে মানে সেটা হচ্ছে হৃৎপিণ্ডকে আমরা ভালো রাখতে পারি কোন কোন ক্ষেত্রে, মানে কিভাবে আমরা হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে পারি, সেই মানে কোন কোন কাজ বর্জন করার দরকার। সেটা হচ্ছে তামাক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দিয়েছি। এটা স্ক্রিনে দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে আপনারা পরবর্তীতে দেখতে পাবেন এবং সংরক্ষণও চাইলে করতে পারেন, কেউ চাইলে নোটও করতে পারে। তামাক, জর্দা জাতীয় জিনিস অ্যাভয়েড করে চলা, হ্যাঁ, তামাক বা জর্দা জাতীয় জিনিস এড়িয়ে চলা, এটা হৃৎপিণ্ডের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত লবণ, চর্বিযুক্ত খাবার, অতিরিক্ত ভাজা পোড়া, ফাস্টফুড, বার্গার, পিৎজা, সফট ড্রিঙ্কস, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এগুলাই হৃদরোগের কারণ। এই কারণে আমি এখন ব্যাখ্যা করতে যাব না কিভাবে
এগুলো খাইলে কি হবে, পাকস্থলী থেকে, পাকস্থলীর সমস্যা মানে হৃদরোগকে, হৃদপিণ্ডকে আক্রান্ত করে ফেলবে, সেইভাবে এটা হচ্ছে আক্রান্ত হয়। এরপরে হচ্ছে অতিরিক্ত মদ্যপান, ক্যাফেন। আমরা জানি হচ্ছে কফিতেও ক্যাফেন থাকে। সে অতিরিক্ত এই জিনিসগুলোর বদভ্যাস আমাদের পরিত্যাগ করতে হবে। শারীরিক শরীর চর্চা থেকে উদাসীনতা, এই জিনিসটা খুবই খারাপ, হার্টের জন্য খুব বিপজ্জনক। শরীর নিয়মিত শরীর চর্চা করতে হবে। এই ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শরীর চর্চার একটা মাত্রা আছে, একটা লেভেল আছে। গ্রাম কিছু মানুষ আছে শারীরিক পরিশ্রম করার জন্য মরে, কিছু মানুষ আছে না করার জন্য মরে, তার একটা লেভেল আছে। অতিরিক্ত পরিশ্রম করা যায় না। শারীরিক যে ব্যায়ামগুলো আছে সেগুলোরও একটা লিমিট আছে। একটা মানুষ দৈনিক শারীরিক ব্যায়াম করবে না, মাঝে মাঝে তার শরীরটাকে রেস্ট দিবে এবং তারপরে ব্যায়াম করবে, এবং খুব হেভি ব্যায়াম করবে না। হালকা পাতলা যে ব্যায়ামগুলো আছে সেগুলো করে সবচেয়ে উত্তম বিষয়। সরি, সময় তো নাই, দুঃখিত, সময়ের শেষের দিকে। আচ্ছা, এরপরে ওষুধের ব্যাপারে অবহেলা না করে যদি প্রয়োজন হয় বিশেষজ্ঞ ডাক্তারের মতামত নিয়ে আমাদের চিকিৎসা নেওয়া উত্তম। এরপরে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে করণীয় কি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের করণীয় কি। সুষম খাদ্য গ্রহণ করা, শাকসবজি, ফলমূল, আর জাতীয় খাবার, বেশি পানি হচ্ছে আপনার নোনা পানির মাছ, তারপরে হচ্ছে সামুদ্রিক মাছ, ডাল, বাদাম, অলিভ অয়েল ইত্যাদি হার্টের জন্য খুবই উপকারী। আপনারা এগুলো জানেন না তা না, আমি জানি জানেন। আপনারা সচেতন মানুষ, হয় চিকিৎসক নয় ভবিষ্যৎ চিকিৎসক, সেজন্য আপনারা হয়তোবা জানেন। এরপরেও হচ্ছে আমি একটু পাকামি করছি, কিছু মনে করেন না। একটা জিনিসের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং উপস্থাপনার জন্য আর কি, যে পরিমিত মাত্রায় শারীরিক ব্যায়াম করতে হবে। অন্তত প্রতিদিন 30 মিনিট হাঁটা। হাঁটা মানে কাজের জন্য হাঁটা না, হাঁটার জন্য হাঁটা। উল্লেখ্য হচ্ছে কেউ বসে থাকে না, বাড়িতে মহিলা মানুষেরা অনেক কাজ করে, সবাই কাজ করে, এই হাঁটার দাম নাই। হাঁটার জন্য হাঁটতে হবে। সুস্থ থাকতে হলে প্রত্যেকটা মানুষের দৈনিক কমপক্ষে 30 মিনিট হাঁটতে হবে। দৌড়াইতে পারলে দৌড়াবে, না দৌড়াতে পারলে হাঁটবে। হাঁটাটা সবচেয়ে ভালো, হালকা দৌড়ানো যেতে পারে। মানসিক চাপ কমানো, ডায়াবেটিস বা কোলেস্টেরল এগুলো নিয়ে নিয়ন্ত্রণে রাখা, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। এই মোটামুটি আমার আজকের ল্যাকেসিসের সাথে আমাদের আর কি আনুষঙ্গিক কিছু বিষয় আলোচনা করলাম আমি। আমাদের বেশি সময় নাই এখন। আমি যদি কারো প্রশ্ন থাকে আমাকে করবেন। এর মাঝে আমি সেমিনার বিষয় দু একটা কথা বলবো। সেটা সেমিনারের কি হয়েছে কি হয়নি আপনারা জানেন। আমাদের কিছু, আপনাদের হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকতে পারে, কিছু সংকীর্ণতা ছিল, অনেক বাধা বিপত্তিও ছিল, আমাদের কিছু ত্রুটি ছিল পরিকল্পনার, আমরা প্রথমবার, সেই কারণে সেগুলো জানেন, সেগুলো আছে। আমরা চেষ্টা করবো এগুলো ওভারকাম করার। নেক্সট টাইম ইনশাআল্লাহ এর চাইতে বেটার কিছু করার চেষ্টা করব। সর্বোপরি আমি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই অনেক কিছুর, যেমন ফুডপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন, আমার ভাগ্নাদের যে ফিল্ম প্রোডাকশন, তাদের যে ভূমিকা ছিল সেটা সত্যি তাদের কৃতজ্ঞতা, আমি তাদের উপরে খুবই কৃতজ্ঞ। তারা একটা প্রোগ্রাম করলে, এগুলো ইভেন্ট তারা করে না, যদিও বা করে, তার প্রায় 1.5 লাখ টাকার মতো চার্জ করে। তো সেই ক্ষেত্রে তো আমি তো তাদেরকে 1.5 পয়সাও দিই নাই। তো আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মডেল হোমিও কমপ্লেক্সকে এবং ফাইজুল ভাইকে, যারা যারা আমাদের পরিকল্পনার বেশিরভাগ ব্যয় বহন করেছে এবং আমাদের সাথে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে সহযোগিতা করেছে। আমি আরও কৃতজ্ঞতা জানাচ্ছি রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজকে, আমার প্রিন্সিপাল স্যার সহ আরও স্যার যারা ছিল, তাদের অত্যন্ত আন্তরিকতার কারণে সুন্দরভাবে আমরা প্রোগ্রামটাকে শেষ করতে সম্ভব হয়েছে। আর প্রোগ্রামের যদি প্রাপ্তির কথা বলেন, আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রাপ্তি 100% আমরা মনে করি আমরা যেটার জন্য করেছি আমরা সফল। আমাদের প্রাপ্তিটা হচ্ছে ভালোবাসা। সবার কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পাইছি এটা আসলেই ভাষায় প্রকাশ করা সম্ভব না। এরপরে আমার বাবুর ভাই এবং মুক্তার ভাই সার্বক্ষণিক সহযোগিতা করছে আমাদের সাথে। মুক্তার ভাই সকাল থেকে শুরু করে একদম প্রোগ্রামের শেষ সন্ধ্যা পর্যন্ত যাবতীয় সময় আমাদের সাথে একদম স্ট্যান্ড বাই ছিল।
তো আমি এই মানুষগুলোর প্রতি কৃতজ্ঞ, এই কোম্পানি এই প্রতিষ্ঠানগুলোর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ, এবং আমি আশা করব ভবিষ্যতেও আমরা আমাদেরকে তারা এইভাবে হয়তো বা চাইতে আরেকটু ভালোভাবে সহযোগিতা করবে। আমরা যেন আরো ভালো করে প্রোগ্রামগুলো করতে পারি। মাঝে মাঝে এরকম প্রোগ্রাম করলে আমাদের মানসিকতারও একটু পরিবর্তন হয়, এবং আমাদের হচ্ছে আগ্রহ বাড়ে। আজকে যতটুকু করতেছি হয়তো বা অন্যদিনের চাইতে একটু স্পেশাল আছে, কারণ হচ্ছে আগ্রহ অনেকটা অনুপ্রাণিত হয়েছি সবার কথায়, সবার ভালোবাসায়। ভবিষ্যতে নেক্সট প্রোগ্রামে হয়তো বা আরো কিছু অগ্রগতি ইনশাল্লাহ আল্লাহ চাইলে হবে, আমরা দেখাবো ইনশাল্লাহ। এখন যদি খুব অল্প সময় কারো যদি কোনো কথা থাকে সেমিনার বিষয়ে, বা হচ্ছে অল্প সময় না, আছে 10 মিনিট সময় আছে, আলহামদুলিল্লাহ 10 মিনিট সময় কম না। তো যদি সেমিনার বিষয় এবং নেজা বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। আমার স্বল্প জ্ঞান দ্বারা যতটুকু উত্তর দেওয়া সম্ভব আমি চেষ্টা করব দেওয়ার জন্য। এর সাথে আমি হচ্ছে আমাদের যারা দর্শক আছে তাদের জন্য, তাদেরকে আমি আবারও বলছি, আপনারা আমাদের প্রোগ্রাম দেখবেন এবং দেখার পরে আপনারা কমেন্ট করবেন আপনাদের ভালো লাগা না লাগা, আমাদের উপস্থাপনা এবং কোনটা পরিবর্তন করা দরকার, কোনটার অ্যাড করা দরকার, কোনটা মাইনাস করা দরকার। আমরা পারতপক্ষে চেষ্টা করব সবার যুক্তিসঙ্গত যে মতগুলো থাকবে সেগুলোকে মেনে নেওয়ার। সে মতটা যেখান থেকে আসুক সেটা ব্যাপার না, কে দিয়েছে এটা বড় কথা না। আমাদের এই হেলথ অ্যান্ড পিওর ওয়েলনেস পরিবারে সবার গুরুত্ব আছে। আমি সবাইকে সবাই জানেন এই গুরুত্ব বোঝানোর জন্যই এবং একত্রিত থাকার জন্য আমার এত কষ্ট করা। কি পরিমাণ কি কষ্ট হয়েছে, কি করছি, এটা আব্দুল মোতালেব ভাই, আমি, আমরা ছাড়া হয়তো বা কেউ কাউকে মানে কেউ বুঝবেন না। কত রকম বাধা আসছে, কি যারা যে বাধা দিচ্ছে আলহামদুলিল্লাহ তিনিও শেষ পর্যন্ত আমাদের সাথে আমাদেরকে সাধুবাদ জানাইছে এবং আমাদের সাথে দাঁড়াইছে। এবং কিন্তু প্রথম পর্যায়ে এরকম ছিল না, বিষয়গুলো খুবই ভয়ানক বিষয় ছিল। আমি সেই বিষয়ে যাব না, কেন যাব না, যেহেতু শেষ ভালো তার সব ভালো, সব ভালো তার, এবং তারাও আমাদেরকে পরে উইশ করছে। সেজন্য আমি আমার তাদের প্রতি আর কারো প্রতি কোনো ক্ষোভ রাগ নেই। আমি তাদের সবার প্রতি সন্তুষ্ট। আশা করছি ভবিষ্যতে সবাইকেই আমাদের পাশে পাবো, সাথে পাবো। তো যদি কেউ কিছু বলতেন বলেন। আব্দুল মোতালেব ভাই, কিছু বলার নাই? আমি কথা বললে কারো কিছু বলার থাকে না কেন, এটা কেন বলে? যদি বলতে হয় আগে সেমিনারের প্রসঙ্গে বলি, তারপরে নেজার বিষয়ে বলি। সংক্ষেপে সেটা বলেন, হলো, হ্যাঁ। হ্যাঁ, সংক্ষিপ্ত বলবো। আচ্ছা। এক নম্বর, যদি কষ্টের কথা বলি, তাহলে একটা খালি কষ্টের কথাটা বলি, যখন আমাদের প্রোগ্রামটা বানচাল হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা নিরুপায় হয়ে দাঁড়াইছি এমন একটা পর্যায়ে, সেই রাত্রে আমি ব্যক্তিগতভাবে ঘুমাতে পারি। এটা একটা কষ্টের কথা বললাম, আর বাকিগুলো তো বাকি থাকলো। আমি বলি, এটা হচ্ছে, প্রায় 3-4 রাতের বেশি সারা মানে আমি ঘুমাইনি। আমি একটু ঘুমাই আর একটু জাগি। আব্দুল মোতালেব ভাই ঘুমের মধ্যে অনেক কিছু বলে, ভাবি তাকে মেলা কথা বলছে এই বিষয়ের জন্য যে তোমরা কি শুরু করছো, কিন্তু কি হচ্ছিল আপনাদেরকে আমরা বলিনি। প্রোগ্রামের যখন 3 দিন আগে, 3 দিন আগে পর্যন্ত আমরা চরম অনিশ্চিত যে আদৌ কি প্রোগ্রাম হবে কি হবে না। যদিও হয় সেখানে কি আমরা রাজশাহীতে করতে পারবো কি পারবো না, যদি না পারি সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি। 3 দিন আগ পর্যন্ত একই রকম অবস্থা ছিল, মানে নির্ঘুম রাত কাটছে আমার আব্দুল মোতালেবের। জি, আব্দুল মোতালেব ভাই। তো যাক আলহামদুলিল্লাহ, তারপরও আল্লাহর অশেষ দয়াতে আমাদের প্রোগ্রামটা সুন্দরভাবে হয়েছে, খুবই সুন্দর। আহ, আমরা আসলে ভাবতে পারিনি যে এরকমটি ভাবে হবে। জি। তবে এত কষ্টের বিনিময়ে এই প্রোগ্রামটা করা, তবে আমাদের যে মানে ডাক্তার আছে, আমাদের যারা বন্ধু আছে, তাদের প্রতি আমার একটু ব্যক্তিগতভাবে একটু দুঃখ। আপনাদের জন্য এত কিছু করা, আপনাদের জন্য, আপনাদের সাথে একসাথে থাকবো, কিন্তু আপনারা অনেকেই আহ, উপস্থিত হতে চায় হননি। এটা আমাদের কাছে একটু কষ্টদায়ক। তো যাই হোক, আমি আর এই প্রসঙ্গে কথা বলবো না, যেহেতু নেক্সট হয়ে গেছে। তো পরবর্তীতে ইনশাল্লাহ এর চাইতে আরো বড় বড় পরিসরে এবং এর চাইতে আরো ভালোভাবে প্রোগ্রামটা করার আমরা চেষ্টা করব। আপনাদের সহযোগিতা এবং
আল্লাহ যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করে তাহলে অবশ্যই আমরা পরবর্তীতে করব ইনশাআল্লাহ। আর নেজার প্রসঙ্গে যদি কথা বলতেই হয় তাহলে যেহেতু আমিনুল ভাই সুন্দরভাবেই কথাটা খুবই সুন্দর কথা বলেছে, যার ফাঁকে কথা বলার কিছুই নাই, তারপরও নিচ্ছে নেজারটা ছোট মেডিসিন। তো যেটা বলি যে ভাই আসলে বারবার একটা কথা উল্লেখ করেছে যে নেজারটা মূলত হার্টের বিষয়ে। টেক্সচারটা সরালে ভালো লাগবে, ভালো হতো, অস্বস্তি লাগছে ভালো। ওকে ওকে ওকে। তো এটা হচ্ছে হার্টের বিষয়ে ইয়াতে। তো আপনারা জানেন আমাদের হার্ট কোন পাশে থাকে আর কোন পাশে থাকে না। তারপরে আমি কথাটা রিপিট করে দিই, হয়তো ভাই বলতে ছাড়া পড়েছে, কারণ আমরা যাকে কেন্দ্র করে কথা বলবো সে কোথায় অবস্থান করে না করে সে বিষয়টা হয়তো ভাই বলতে ভুলে গেছে। আমি একটু আপনাদেরকে স্মরণ করে দিই। হার্ট থাকে বাম দিকের 2/3 অংশতে, আর ডান দিকে থেকে 1/3, মানে বাম দিকে বেশি ডান দিকে সামান্য থাকে। আর হার্টের রোগ হয়েছে এটা আপনি পরীক্ষা নিরীক্ষা না করে কিভাবে বুঝবেন? বুঝালে তো সরি, আমি ভুলে গেছিলাম, এটা আমি এটা বলবো মনে করছি, ভুলে গেছি। জি জি। যেহেতু আপনার প্রোগ্রাম তাহলে আপনি বলেন। না না না, বলেন আপনি, সমস্যা কি? আমার প্রোগ্রাম মানে কি, সবার প্রোগ্রাম, বলেন। আচ্ছা, আমি তো বেশি আবার নার্ভাস ফিল করি কথা বলতে লেগে। আমি জানি না আসলে এখন ইয়া করব। যদি আপনার বাম সরি হার্টের সমস্যাটা তৈরি হয়েছে, এটা বা আপনার হার্টের সমস্যাটা হয়েছে, এটা আপনি কিভাবে বুঝবেন? প্রধানতম লক্ষণ হচ্ছে আপনার বাম থেকে এই ঘাড় থেকে বাম হাত পর্যন্ত ব্যথা অনুভব করবেন। এটা আপনি প্রথমতম লক্ষণ। এটা হলে আপনাকে প্রথমতম মানে সন্দেহজনক আপনাকে নিতে হবে যে এটা হার্টের সমস্যা হয়েছে। বাম থেকে ডানের বাম হাত পর্যন্ত ব্যথা অনুভব করবে। তারপরে তো শ্বাস প্রশ্বাসের সমস্যা আছেই, তারপরে চেহারা নীল হয়ে যাওয়া, আরো এক্সেট্রা, বুকে ধরপড়ি, এই বিষয়। এর 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 আগে যদি আমরা পরীক্ষা করতে চাই, তারও আগে, হাতে যন্ত্রণা হওয়ার আগে যদি আমরা যাই, আরেকটু আগে, আরেকটু পেছনে, মানে আরেকটু পেছনে, সেটা হচ্ছে কোনো মানুষ যদি নির্বিঘ্ন অবস্থায় আধা ঘন্টার ওপরে হাঁটতে পারে, একটু ফাস্ট, তাহলে আমরা বুঝবো যে এই মানুষের কোনো হৃদরোগ নেই। আর যদি এই আধা ঘন্টা হাঁটা তার দ্বারা সম্ভব না হয়, তাকে কোথাও বিরতি নিতে হয়, তাহলে বুঝতে হবে তার হৃদরোগ আছে। আরো অগ্রিম, আর একটু আগে, পেছনের কথা বললাম, আরো পেছনের কথা বললাম। আবার হচ্ছে আমি বললাম যে হেভি ওয়েট ব্যায়াম না করা, শারীরিক পরিশ্রম না করা, সেটার জন্য হৃদযন্ত্র বড় হয়ে যায়। এবং হরমোন ইনজেক্ট করা, অনেকে যারা বডি বিল্ডিং করে, তারা যখন হরমোন নেয় তখন তাদের অঙ্গ প্রত্যঙ্গ পেশিগুলো বড় হওয়ার সাথে সাথে তাদের হৃৎপিণ্ডটাও বড় হয়ে যায়। কিন্তু মজার বিষয় হচ্ছে, হৃৎপিণ্ড বড় হলে তার কার্যকারিতা বড় হয় না, কার্যকারিতা সংকীর্ণ হয়। কারণ বড়টা বাইরেই হয় না, ভিতরেও হয়। যখন ভিতরে হয়, যে 4টা চেম্বার আছে, চেম্বারগুলো ছোট হয়ে যায়, তখন যে পাম্প করার ক্ষমতা, এই ক্ষমতাগুলো কমে যায়। সেজন্যে যখন যারা হরমোন ইনজেক্ট করে, তাদের হৃৎপিণ্ড, তাদের সাধারণত বডি বিল্ডিং যারা করে, তারা হৃদরোগে হঠাৎ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, এটাই বেশি হয়। কারণ তাদের হৃদযন্ত্রটা বড় হয়ে যায়। আমরা জানি নেদারও একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া। আর আপনি যে লক্ষণটা বললেন, এটা নেদারির লক্ষণ। বাম হাত থেকে শুরু করে কাঁধ পর্যন্ত যে ব্যথাটা, এটা নেদারির লক্ষণ, নেদারি অন্যতম একটা লক্ষণ আর কি। নেদার এই আর কি। আব্দুল, আর কেউ কিছু বলবেন? 2 মিনিট আছে আর। কেউ 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 মনে হয় কিছু বলবে না, মনে হয় কারো কোনো প্রশ্ন নাই। এরপরেও আপনারা বলতে পারেন। আপনারা ভিডিওগুলো একটু দেখবেন কষ্ট করে। অনেকে গ্রুপে এখনো হচ্ছে, মানে ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন। যদি খারাপ, যদি কোন বিষয়টা
সংশোধন করা দরকার একটু কমেন্ট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আগামী সপ্তাহে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো মেডিসিন নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।